তো বন্ধুরা, গড়পঞ্চকোটের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমি কতগুলো মন্দির তোমাদেরকে দেখিয়েছি, যেগুলো সবই ভগ্নদশা। তার মধ্যে শুধুমাত্র একটা মন্দির ভালো ছিল। তো আমাদের আজকে যে জায়গাটায় আমি যাচ্ছি সেটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা পাহাড়ের উপরে তৈরি করা। আর দ্বিতীয় যে মন্দিরটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে রঘুবীর মন্দির। রাস্তাটা কিন্তু তোমাদের টোটালটাই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় চড়ে যেতে হবে দুখানা মন্দিরে যাওয়ার জন্যই। প্রথম মন্দিরটা একটু কম উচ্চতায় থাকলেও দ্বিতীয় মন্দিরটা কিন্তু ভালোই উচ্চতায় আছে। মোটামুটি মেন গ্রাউন্ড থেকে 500 মিটার দূর তো হবেই। আর তোমরা দেখতেই পাচ্ছ জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে কিছু কিছু সময়, আর কিছু কিছু জায়গা আবার জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা এরকমই। আর ভিতর থেকে সরু সরু জনপদ আছে যেখান থেকে তোমাদের যেতে হবে। বর্ষাকালে এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ থাকে, দেখেই মনে হচ্ছে যে মাটি আর পাথরের জায়গা সব। পুরো রাস্তাটা এরকম বন জঙ্গলের মধ্যে দিয়ে হওয়ার জন্য তোমাদের একটু সাবধানে যেতে হবে। আর দেখো, এখানে যত মন্দির তৈরি হয়েছে উপরে, অর্থাৎ পাহাড়ের উপরে, সেগুলো কে তৈরি করেছে সেই সম্পর্কে পুরো স্পষ্ট ধারণা কারোর কাছেই নেই। তবে কিছু জনশ্রুতি আছে। রঘুনাথ সিংহ বলে এক রাজা, যার রাজত্বকাল ছিল 1626 থেকে 1656, সেই এই মন্দিরগুলো তৈরি করেছে। তো আমাদের যেতে গেলে এই পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে, এরকম করে যেতে হবে। এই প্রথম মন্দির যেটা দুর্গা মন্দির, সেটা খুব বেশি দূরে না নিচ থেকে। দেখো, আমাদের ভিডিওতে প্রায় চলেই এসেছি আমরা মন্দিরটার কাছে। এই গড়পঞ্চকোট পাহাড়ের উপরে যে মন্দিরগুলো ছিল তার মধ্যে দুখানা মন্দির আমি দেখেছি। আগে হয়তো আরও অনেক বেশি ছিল, কিন্তু সেগুলি সবই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই দুখানা মন্দিরই মোটামুটি আছে, রক্ষণাবেক্ষণ করে সরকার রেখে দিয়েছে। দেখো, তোমাদের আগেও বলেছিলাম প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম করে জলাধার তৈরি করা আছে, হয়তো রেস্টোরেশনের জন্য। জল নিয়ে সেখানে রাখা হতো আর কাজ হতো। মন্দিরের উপর থেকেও নিচটা খুব সুন্দর দেখায়, তবে এখন গাছগাছালি হয়ে যাওয়ার জন্য অতটা সুন্দর দেখাচ্ছে না। মন্দিরের ভেতরের অবস্থা তোমরা আগেই দেখেছো প্রত্যেকটা। এই মন্দিরটাও সেগুলোর থেকে কোনো পৃথক না। ছাদ নেই, অনেক রক্ষণাবেক্ষণের জন্য মন্দিরটা টিকে আছে। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। মেন মন্দিরের বারান্দা ছিল, আর এটা হচ্ছে গর্ভগৃহ, যেখানে একসময় মূর্তি ছিল। এই মন্দিরগুলো ম্যাক্সিমাম সব ও কালী ঠাকুরের মন্দির কিংবা দুর্গা ঠাকুরের মন্দির ছিল, কারণ তারা শক্তির উপাসক বলেই জানা যায় যারা রাজত্ব করতো সেই সময়। তো দেখতেই পাচ্ছ ছাদ নেই। তোমরা এইসব জায়গাগুলো এসে ঘুরে যেতে পারো, কারণ জায়গাগুলোর যা অবস্থা কতদিন কেমন থাকবে সেটা কিন্তু বলা মুশকিল। শুধুমাত্র বলছি না যে মন্দিরটার কথা, মন্দিরে আসার যে রাস্তাটাও, সেটাও অনেক রিস্ক আসাটা। তোমরা চিন্তা করে দেখতে পারো, পাহাড়ের উপরে এত বড় বড় পাথর তুলে কিংবা পাহাড় দিয়ে পাথর কেটে কতদিন আগে এরকম মন্দিরগুলো তৈরি করেছিল। সেই মন্দিরগুলো আজও আছে। তবে এই মন্দিরটা দেখলে মনে হয় এটা বাঁকুড়ার যে টেরাকোটা মন্দিরগুলো আছে তার সঙ্গে অনেকটা সমসাময়িক। তোমরা এর পরে যে মন্দিরটা দেখবে, রঘুবীর মন্দিরটা, সেটা কিন্তু এর থেকে অনেকটা হাইটে। সেই মন্দিরটাই তোমরা গেলে উপর থেকে যখন নিচের দিকে কোনো পিকচার নেবে, তখন উপর থেকে এই মন্দিরটা কিন্তু দেখা যায় নিচে। এই মন্দিরটা নিচ থেকে খুব একটা বেশি উপরে না। তো এরপরে আমরা চলে এসেছি রঘুবীর মন্দির দেখার জন্য। তো তোমাদের বলাই হয়েছিল আগের ভিডিওতে, দামোদর শেখর 80 খ্রিস্টাব্দে ঝালদার সর্দারের সহায়তায় এই পাঞ্চেত রাজ্যটি তৈরি করে। পাঞ্চেত মানে হচ্ছে কি পঞ্চকোট রাজ্য, যার লোকাল নাম পাঞ্চেত। পাঞ্চেত আর পঞ্চকোট এই নামটা নিয়েও অনেকের মধ্যে অনেক রকম মত আছে। তো একটা মত হচ্ছে পাহাড়ের উপরে 5টা দুর্গ তৈরি করার জন্য এই জায়গাটার নাম হয়েছিল পাঞ্চেত বা পঞ্চকোট।
আর একটা যে স্থানীয়দের একটা মত আছে, সেটা হচ্ছে 5টা গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য এই রাজ্যের নাম হয় পঞ্চকোট। তো যাই হোক, যেটাই হোক, এইখানকার তৈরির কারণ মানে নাম তৈরির কারণ আমাদের তো সেগুলো নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই, কারণ ইতিহাসে যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে। তো 5টা যে বড় বড় তোমরা চিন্তা করতে পারো দুর্গর কথা এখানে বলা হয়েছে, সেই দুর্গর মধ্যে কিন্তু এখন শুধুমাত্র একটা দুর্গর কিছু একটু অংশ বাকি আছে, যেটা আমরা এখন যাচ্ছি, অর্থাৎ রঘুবীর যে মন্দিরটা আছে সেটা। আর এই সম্পর্কে ম্যাক্সিমাম ধারণা একজন প্রত্নতত্ত্ববিদ যার নাম হচ্ছে ডেভিড বেগলার, সে মোটামুটি তার বিবরণীতে দিয়ে গেছে। তোমরা দেখতে পারো ডেভিড বেগলার, অর্থাৎ তিনি ছিলেন আর্মেনিয়ার একজন প্রত্নতত্ত্ববিদ জোসেফ ডেভিড বেগলার। তিনি এই সম্পর্কে অনেক কিছু লিখে গেছেন। তার মতে ইটের সমন্বয়ে তৈরি করা প্রশস্ত পরিখাবেষ্টিত দুর্গটির মোট আয়তন ছিল 12 বর্গ মাইল। তোমরা চিন্তা করতে পারো, পাহাড়ের উপরে 12 বর্গ মাইল এরিয়া ধরে একটা দুর্গ ছিল, তার মানে কিছুই এখন নেই আর। আর আমরা এই পাহাড়ে উঠে যে ঝর্ণা দেখতে যাই অথবা যে জলধারার কথা বলা হয়, সেই জলধারার জল দিয়েই কিন্তু ওই পরিখাটা মানে ওই দুর্গের পরিখাটা সবসময় জলপূর্ণ থাকে। এই যে আর্মেনিয়া প্রত্নতত্ত্ববিদ বেগলার ছিলেন, অর্থাৎ জোসেফ বেগলার, তার বিবরণীতে পরিত্যক্ত পঞ্চকোট দুর্গ সম্পর্কে কিছু আইডিয়া পাওয়া যায়। তিনি লিখেছেন যে এই দুর্গে সর্বমোট 5টি মূল প্রবেশদ্বার ছিল, আর সেগুলোর নামও তিনি লিখে দিয়েছিলেন, যেগুলোর নাম হলো আখদুয়ার, বাজারমহল দুয়ার, খুঁড়িবাড়ি দুয়ার, আর দুয়ারবাদ, আর একটা হচ্ছে দেশবাদ দুয়ার। এই 5টা যে দুয়ার ছিল, এই দুয়ারে যা অবস্থা আমি তো নিজে গিয়ে দেখতে পাইনি কিছু, তো সেই সময় তিনি ওইসব দুয়ারগুলোর মধ্যে বিভিন্ন রকম রিসার্চ করে দেখতে পান যে কোনো একটা দুয়ারে লেখা আছে বাংলার সন 1657 থেকে 1659, আর এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় 1600 থেকে 1602, যা রাজা মানসিংহের সময় সমসাময়িক। তো এর থেকে তিনি প্রমাণ করেন কিংবা তিনি বলতে চান যে রাজা মানসিংহের সময়ে আমরা যে এখন যে ধ্বংসাবশেষ দেখতে পাই যে রাজবাড়ির, সেটা সেই সময় তৈরি হয়। পঞ্চকোট পাহাড়ের উপরে পাথর দ্বারা নির্মিত যে রঘুনাথ মন্দিরটি আমরা এখন দেখতে যাচ্ছি, তো সেই মন্দির সম্পর্কে তথ্য সংখ্যা কিন্তু খুবই কম। মন্দিরটি ওই দুর্গের সঙ্গে সংযুক্ত থাকলেও এটিকে একটি পৃথকভাবে পাথরের প্রাচীর দিয়ে বেষ্টিত করে আলাদা রাখা হয়েছিল। মল্লরাজ রঘুনাথ সিংহের নামেই নাকি এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। তোমাদের আগেই বলেছি সময়কাল ছিল তার রাজ্যের 1626 থেকে 1656 সাল। এক সময় রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলাও অনুষ্ঠিত হতো। এই মল্লরাজ রঘুনাথ সিংহের সময়ে মল্লভূমের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম মন্দির নির্মিত হয়, সেগুলোর মধ্যে পঞ্চকোট পাহাড়ের রঘুনাথ মন্দিরটি হচ্ছে সর্বোচ্চ স্থানে অবস্থিত। অর্থাৎ আমরা যে এখন রঘুনাথ মন্দিরটি দেখতে যাচ্ছি, সেই মন্দিরটা আমাদের পাঞ্চেত পাহাড় কিংবা গড় পঞ্চকোট পাহাড়ের উপরে যে মন্দিরগুলো আছে, সেই সবকটা মন্দিরের মধ্যে সবথেকে উচ্চতম স্থানে এটাই অবস্থা। এখন তো বর্তমানে মন্দিরের অবস্থা মানে সম্পূর্ণ ভগ্নপ্রায় দশা, যদিও এই ভগ্ন মন্দিরটিকে সংস্কারের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। সেই সঙ্গে পাহাড়ের পাদদেশে যে ভগ্ন মন্দিরগুলো আছে সেগুলোকেও অনেক সংস্কারের কাজ চলছে। তো আমরা চলেই এসেছি প্রায় মন্দিরের কাছে, মন্দিরের পরিখাটার কাছে। আর এই রাস্তাটা যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটাই সেই ঝর্ণা পর্যন্ত যাচ্ছে। এইটাই হচ্ছে সেই পরিখা, মন্দিরের পরিখার যে মুখটা সেটাই ছিল এটা। মন্দিরের উপরে এসে মানে রাস্তার উপরে এসে রাস্তায় দাঁড়িয়ে নিচের দিকে তাকানোর মজাটাই আলাদা, তোমরা সবাই জানো। আমরা অনেকটাই উপরে ছিলাম, এখান থেকে দাঁড়িয়ে ওই দুর্গা মন্দিরটাকেও দেখা যায় একটু বাদিক করে দেখলে। আমার ক্যামেরাতে আসেনি সেরকম একটা। আমাদের এখানে অনেকের সঙ্গে গিয়েছিলাম, আমি প্রত্যেক জায়গায় একাই যাই, কিন্তু এখানে একটা টিম ছিল, তারা ঘুরতে এসেছিল, তো এদের সঙ্গে গিয়েছিলাম, খুব আনন্দ হয়েছে। দেখো পাথরের তৈরি এই জায়গাটা, এখানে একসময় সৈন্য নিবাসও ছিল। জায়গাটাকে এমন করে তৈরি করেছিল যেন এখান থেকে দাঁড়িয়ে
নিচের সমস্ত কিছু দেখা যায়, অর্থাৎ একটা ওয়াচ টাওয়ারের মতন এটা কাজ করতো সেই সময়। নিচে রানীমহল থেকে শুরু করে রাজবাড়ির সমস্ত কিছু এখান থেকে দৃশ্যমান ছিল। এই মন্দিরে আমি যতটা দেখলাম, এর সামনে দিয়ে আর সাইড দিয়ে ঢোকার এখন দুখানা জায়গা আছে, তার মধ্যে ওই সামনের জায়গাটাই এখন ঠিকঠাক আছে, বাকি কোনো জায়গা ঠিকঠাক নেই সেরকম। দেখো মন্দিরটা সামান্য দেখা যাচ্ছে। তো এই মন্দিরের এই সামনে গাছে এখানে লেখা আছে ফটো তোলা নিষেধ। আমি জানি না কার জন্য এটা লিখে রেখে দিয়েছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে ডেঞ্জার সাইন দিয়ে দিয়েছে, কারণ মন্দিরটা ভগ্নদশায় আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এ দেখো এই মন্দিরের সামনেও একটা জলাশয় ছোট তৈরি করা আছে, রিজার্ভার মতো। এটাও মন্দিরের একটা পরীক্ষার অংশ ছিল। এখানেও হয়তো কখনো পুজো হতো, এখন বোঝা যাচ্ছে না যে এটা কোনো মন্দিরের অংশ নাকি অন্য কিছু। তবে মন্দিরের যে পরীক্ষা দ্বারা বেষ্টিত ছিল সেই পরীক্ষার অংশ এটা। সব কিছুর অবস্থাই খুবই খারাপ, কারণ মন্দিরটা তৈরি হয়েছিল অনেকে বলছে যে 1600, অনেকে বলছে যে তারও অনেক আগে। তো কে কখন তৈরি করেছিল সেই সম্পর্কে আইডিয়াটা বিভিন্ন লোকের বিভিন্ন রকম। তো একটা যে কথা আছে, এই রঘুনাথ মন্দির যেটা তৈরি করেছিল যে রঘুনাথ সিংহের নাম করে, আর একটা কথা আছে যে এখানে যে সৈন্য সামন্তরা থাকতো একটা সময় ওয়াচিং করার জন্য, মানে দেখার জন্য চারপাশে কোনো আক্রমণ হচ্ছে নাকি, তারা শ্রীরামের এখানে মন্দির করেছিল, কারণ রামও বহুবার শ্রীরাম এরকম যুদ্ধ করেছিল, যুদ্ধ সম্পর্কে তার আইডিয়া অনেক বেশি ছিল। সেই হিসেবেই তারা তাদের নিজেদের আরাধ্য হিসেবে শ্রীরামকে দেখিয়েছে। তো দেখো পাশে এখানে ওই মন্দিরেরই ধ্বংসাবশেষ, টুকরো টুকরো পাথর পড়ে আছে, আর সরকার উপর থেকে টোটালটা কংক্রিট দিয়ে আটকে দিয়েছে, যাতে আর যতটা ক্ষতি হওয়ার হয়ে গেছে তারপরে যেন আর না হয়। দেখলে খারাপ লাগে, সমস্ত জিনিসগুলোই এখন আস্তে আস্তে শেষের দিকে। এই যে দ্বিতীয় গেট যেটা বলছিলাম, তবে এখান থেকে এখনো নামা ওঠা করা যায় না, রাস্তাটা সম্পূর্ণ শেষ। পাহাড়ের উপরে এরকম এক মন্দির, একসময় এর চারপাশে ছিল একটা বিশাল মহল, যেটার কোনো কিছুই অবশিষ্ট নেই ধ্বংসাবশেষ ছাড়া। তো বন্ধুরা, আমাদের গড় পঞ্চকোটের যে ভিডিওটা দেওয়ার কথা ছিল, আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের, সেই ভিডিওটা আমি আজকে করছি। তো গড় পঞ্চকোটটা পুরোটাই ঘোরা হয়ে গেল আমার। যদি কোনো কিছু বাকি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করেছিলাম ম্যাক্সিমাম যা দেখানো যায়। অবস্থা খুবই খারাপ, এখানকার মন্দিরগুলো সবই ভগ্নদশা, কিছু আর ঠিকঠাক নেই। তো আজকের মতো গড় পঞ্চকোটের যে ভিডিওটা সেটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বলেছিলাম যেরকম শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করতে থেকো, যাতে আমি আরও বেশি ইন্সপায়ার হয়ে ভিডিও করতে থাকি। তো দেখো ভিডিওটা পুরোটা তোমাদের কেমন লেগেছে বলো। আচ্ছা, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।